রাজীব গান্ধী ওরফ সুভাষ গান্ধী ওরফ গান্ধী ওরফ শান্ত ওরফ আদিল। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এই নামগুলো আইনশৃঙ্খলা বাহিনীর মুখে মুখে ফিরছিল। অবশেষে আটক হল এত সাংগঠনিক নামের অধিকারী 90 জিএমবির শীর্ষ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অনেক আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল জঙ্গি নেতা রাজীব গান্ধী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজীব গান্ধী কে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। রাজীব গান্ধী আমাদের হাতে, আমাদের গোয়েন্দাদের নির্দেশ অনুযায়ী আমরা তাকে পেয়েছি। জঙ্গি সন্ত্রাস যারা করত তারা এখন ভয় পাচ্ছে। কারণ ভয়টা কিসের? এই দেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছে। গুলশানে হোলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী এই রাজীব গান্ধী বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী শুধু এই দুইজন অর্থাৎ শোলাকিয়ার একজন এবং হলি আর্টিজানের দুইজনের রিক্রুটারই ছিল না। এছাড়াও সে এখানে অবস্থান করে, অর্থাৎ তারা হলি আর্টিজান হামলার আগে বসুন্ধরায় যে অপারেশনাল হাউসটি ভাড়া করেছিল সেই হাউসেও তার পরিবার সহ সেখানে অবস্থান করছিল এবং হামলার দিনও সে ওখান থেকে এরা বেরিয়ে আসার পর সে তার পরিবার নিয়ে অন্যত্র সরে যায়। এছাড়া শোলাকিয়া হামলা, বিদেশি নাগরিক হত্যা সহ মোট 22টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নেও ছিল রাজীব গান্ধী। জাপানি নাগরিক হোসিও কুনিও হত্যার সে অন্যতম পরিকল্পনাকারী, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিরঞ্জন পান্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট 22টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতিমধ্যে সে স্বীকার করেছে। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হচ্ছে তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শুরু হবে মোনাজাত। ইজতেমার মাঠ এবং এর আশপাশ ঘিরে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গীর তুরাগপাড়ে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিন বয়ান শুনে পার করেছেন মুসল্লিরা। ইজতেমার ময়দানে ধর্মপ্রাণ মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, ধ্যানমগ্ন হয়ে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় উলামাদের বয়ান শুনেছেন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তুরাগপাড়ে এখন আসছেন মানুষ। সমবেতরা বলেছেন সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন তারা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ শেখার জন্য এসেছে। এত কষ্ট হলেও আমাদের কাছে কষ্ট মনে হয় না। তো দুনিয়ার কষ্ট না, আমরা তো মনে করি কবরের কষ্ট বেশি কষ্ট। কিভাবে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ কিভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে ঈমান নিয়ে যেতে পারে। কবরের শান্তি হয়েছে আমাদের আসল শান্তি। তুরাগপাড়ে আগতরা বলেছেন শান্তি ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষ হত্যা করে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। জানি না জঙ্গিবাদ কেন করে তারা। তো আমাদের উদ্দেশ্য মাকসাদ এটাই, সমস্ত মানুষ যেন ঈমানওয়ালা হয়ে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলাকে মান্যওয়ালা হয়ে যায়, আর পুরো বিশ্বে যেন শান্তি আসে। কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না এবং এখানে বিশ্ব ইজতেমায় আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমরা তরুণ আছি, আমরা সবাই আসছি এবং এখানে আমাদের হুজুররা সবসময় বয়ান করতেছেন আমাদেরকে এবং আমাদের হেদায়েতের বয়ান হইতেছে। ধর্মের নামে এরকম ভাবে জঙ্গিবাদী করে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য এরকম করতেছে। ইসলাম কখনো এটাকে বিশ্বাস করে না এবং এটাকে স্বীকার করে না। এদিকে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতকে ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। জনগণের যেন দুর্ভোগ না হয় চলাচলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিছু বিধিনিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। সেটা আপনারা জানেন যে বগুড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি এবং এই গাড়িটা চলাচল করবে না, অন্য রাস্তাতে চলাচল করবে। আখেরি মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আবার এই রাস্তাতে গাড়ি চলাচল করবে। আগামী 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, আর সেখানে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু রয়েছেন। আমরা এর আগের খবরে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। এই মুহূর্তে আবারও যেতে চাই মিন্টুর কাছে, জানতে চাই তুরাগ তীরে এখন কি অবস্থা, ইজতেমায় কি চলছে। মনিরুল ইসলাম মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, কি খবর আছে? আখি, এই মাত্র আসলে মাগরিবের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা
লাখো মুসল্লির জমায়েত এখানে এবং তারা কাতার মিলিত হয়ে মাগরিবের নামাজ আদায় করলেন এবং এই মাগরিবের পরপরই আসলে শুরু হয়ে যাবে বয়ান। এবং আপনি জানেন যে এখানে আসলে বয়ান, তালিম এবং যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আগামীকালকে আখিরি মোনাজাত, প্রথম পর্বে আখিরি মোনাজাত। এবং আমরা আসলে যে গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেটাতে দেখেছি যে 10:30 থেকে 11:30টার মধ্যে কিন্তু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়ে যায়। ফলে যারা আখিরি মোনাজাতে অংশ নিতে চান এই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু তারা আখিরি মোনাজাত কিন্তু এই পর্বে তারা মিস করবেন। এবং আপনি জানেন যে এই যে 160 একর জায়গার উপর এই সামিয়ানা টাঙিয়ে এই মুসল্লিরা অবস্থান নিচ্ছেন এবং প্রথমবারের মতো এবার আসলে 64 জেলাকে 4 ভাগ করা হয়েছে। কারণ গতবার পর্যন্ত যেটি ছিল আসলে মুসল্লিদের উপচে পড়া চাপ, এই জায়গা আসলে সংকুলন না হওয়ার কারণে তারা 4 ভাগে ভাগ করা হয়েছে এবং এবার ঢাকার একটি অংশ মিলিয়ে 17 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এবং এবার আসলে গত কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড শীত এবং শীত উপেক্ষা করে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি তারা এই তুরাগ তীরে অবস্থান নিয়ে যে তাদের সেই ধর্মকর্ম কিন্তু পালন করে যাচ্ছেন। এবং আমরা এ পর্যন্ত জেনেছি যে 8 জন মুসল্লির মৃত্যু হয়েছে এই ইজতেমায় এসে, কারণ লাখো মুসল্লির অংশগ্রহণ এখানে এবং তাদের যারা মারা গেছেন তাদের কিন্তু জানাজা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এখানে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন। প্রায় 8000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর। এবং এছাড়া কিন্তু এই ইজতেমায় কিন্তু নিজস্ব স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা বিভিন্ন খিত্তা, বিভিন্ন রাস্তায় তারা অবস্থান নিয়ে মুসল্লিরা যাতে ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই বিষয়গুলোতে কিন্তু তারা সাহায্য করে থাকেন। এবং প্রতি বছর মতো এবারও প্রায় কয়েক হাজার ধর্মপ্রাণ বিদেশি মেহমান তারা এসেছেন এবং এবারের যে আয়োজন, সে আয়োজন নিয়ে মোটামুটিভাবে সন্তুষ্টি রয়েছে যারা মুসল্লি তাদের মধ্যে। যদিও পরশুদিন পর্যন্ত আসলে ধুলাবালি ছিল অনেক, তবে এখনকার যে অবস্থা কিছুটা শীতের প্রভাব থাকলেও কিন্তু মোটামুটিভাবে যে ইজতেমার যে পরিবেশ, সেটি পরিবেশ কিন্তু একেবারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের যে পরিবেশ, সেই পরিবেশই বিরাজ করছে। এবং আপনি জানেন যে আগামীকালকে যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের কারণে কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু এই যে বিশ্ব ইজতেমায় আসার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বন্ধ হয়ে যাবে। ফলে যারা আখেরি মোনাজাতে অংশ নিতে চান তারা সেই নির্দিষ্ট জায়গাগুলো থেকে কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। তো এই মাগরিবে নামাজের পর আবারও বয়ান শুরু হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরব্বীরা। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু যুক্ত হয়েছিলেন ইজতেমা ময়দান থেকে, জানাছিলেন সেখানকার সবশেষ খবর সরাসরি। চলে যাচ্ছি পরের খবরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে কাল সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক এই ফোরামের বার্ষিক সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার রাত 9:45 সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ডের অল্পস শহরের ডাভোসে 16 থেকে 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ফোরামের 47তম সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ছাড়াও ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, IMF, UNDP, এডিবির মতো সংস্থাগুলোর প্রধান এবং 45টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন। সেখানে বিভিন্ন দেশ ও সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে সকালে এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবারই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ফলে এই আমন্ত্রণ একদিকে যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা ও অবস্থানকে প্রতিফলিত করে, অন্যদিকে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দূরদর্শী নেতৃত্ব যে আজ তাকে বিশ্ব দরবারে এক অনন্য আসনে বসিয়েছে তারও ইঙ্গিত বহন করে। বেশ অনেকদিন পর বিকেলে হঠাৎ করে ধানমন্ডি কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে বলে জানিয়ে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সামনে ইলেকশন, আমাদের আগামী ম্যানিফেস্টো আমরা কি করব সেগুলো আমাদের এখনই চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের যখন উপদেষ্টা পরিষদরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, সেখানে আমাদের আলাদা সেল করে কতগুলি বিষয় ভিত্তিক সেখানে বসে, যেহেতু আমরা 2021 সাল পর্যন্ত ইতিমধ্যে আমাদের কর্মসূচি আমরা
ঘোষণা দিয়েছে। তো সেটা আমরা বাস্তবায়ন অনেকগুলি কিন্তু হয়ে গেছে আমাদের, এবং আরো বেশি আমরা করতে পারছি। তাহলে আমরা 2041 সালে যে বাংলাদেশকে উন্নত করব, তো সেখানে আমাদের কি কি কাজ করতে হবে সেটা একদিকে। আরেকটা হচ্ছে জাতিসংঘ যে তাদের মানে ঘোষণা, যেমন এমডিজি যেটা আমরা বাস্তবায়ন করেছি, আর এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও এখানে কিন্তু প্রায় 56টা আছে আমাদের, মানে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সেটা নিয়েছি, যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য। এতদিন পর দলীয় কার্যালয়ে এসে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা কি করলেন, কি বললেন, সেসব খবর জানতে আমরা একটু যুক্ত হতে চাই সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন কবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অনেকদিন পর সভানেত্রী তার কার্যালয়ে গেছেন, প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আমরা যেমনটি জেনেছি যে নির্বাচনী ইশতেহার গুছিয়ে আনার কাজ চলছে বলেছেন তিনি। আর কি খবর আপনার কাছে আছে? আগে আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ যে দলীয় কার্যালয় সেটিতে তিনি দীর্ঘদিন পরে তিনি অফিস করলেন, এবং 14 জানুয়ারি 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর এটি তার দ্বিতীয় তার দলীয় কার্যালয় অফিস, এবং তিনি 4টার কিছু সময় পরে তিনি এসেছিলেন এই অফিসে। এসে তিনি তার দলীয় নেতাকর্মী সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি এখানে কুশল বিনিময় করেছেন, এবং সেই কুশল বিনিময়ের এক ফাঁকে তিনি কথা বলেছেন। সেখানে গণমাধ্যমের সামনে তিনি কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন 2019 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন প্রত্যেক ঘরে ঘরে যেন যায়, অর্থাৎ তিনি নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগ আসলে দেশের উন্নয়ন হয়, উন্নতি হয়, এবং উন্নয়নের যে এক ধরনের ধারাবাহিকতা সেটি রক্ষা হয় সেটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে যদি দৃঢ় থাকা যায় তাহলে সবকিছু করা সম্ভব। তিনি পদ্মা সেতুর কথা বলেছেন যে বাংলাদেশের যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে সেটি সরকারের ঐকান্তিক ইচ্ছা এবং দৃঢ়তার কারণে এটি আসলে সেটি সম্ভব হচ্ছে। এবং নির্বাচনী যে ইশতেহার 2019 সালে যে নির্বাচনের কথা তিনি বলেছেন, সেই নির্বাচনী ইশতেহার ইতিমধ্যেই প্রস্তুত করার জন্য কাজ শুরু হয়েছে, এবং উপদেষ্টা মণ্ডলী বেশ কয়েকজন সদস্যকে সেটি দায়িত্ব দেওয়া হয়েছে সেটিও তিনি বলেছেন। এবং এরপরে তিনি তার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বেশ কয়েকজন সদস্য ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্য ছিলেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ, সেটি জানেন যে দীর্ঘদিন সেটি ভেঙে ফেলা হয়েছে, এবং সেখানে একটি 10তলা ভবন নির্মাণ করা হবে। তো সেজন্য আসলে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে এই অফিসটি ব্যবহৃত হচ্ছে, এবং পাশে একটি 4তলা ভবন নেওয়া হয়েছে, সেটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেছেন, এবং সেটি রিমডেলিং করার জন্য কি কি করা যেতে পারে কিংবা কি করা হবে সেই বিষয়ে তিনি সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এবং তিনি আগামীকাল তিনি দেশের বাইরে যাবেন 5 দিনের সফরে। তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন, এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তার দলীয় নেতাকর্মীদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়ে গেছেন বলে আমরা শুনেছি। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী বেশ কিছু কথাও বলেছেন, এবং সেই কথার মধ্যে আমি যেমনটি বলছিলাম যে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যেমন কথা বলেছেন, একই সঙ্গে বিএনপি জামাতের যে সহিংস আন্দোলন ছিল সেই আন্দোলন সম্পর্কে তিনি বলেছেন যে সব আগামী 19 সালের যে নির্বাচন সেই নির্বাচনে দলকে জয়ী করার জন্য সব ধরনের কাজ শুরু করতে হবে, এবং তার আজকে যে অফিস করা দলীয় কার্যালয় সেই অফিস করার মধ্য দিয়ে আসলে সেই কাজ শুরু হয়ে গেল সেটিও তিনি স্মরণ করে দিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত। আখি। মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকগুলো তথ্য, অনেকগুলো খবর আমরা কিন্তু জেনে নিতে পারলাম ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে থেকে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মহসিন কবির যুক্ত হয়েছিলেন তার মাধ্যমে। আমরা পরের খবরে চোখ রাখতে চাই। নির্বাচন কমিশন গঠন সম্পর্কে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও দলটি সেটি মেনে নেবে। আজ দুপুরে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকায় 126 কোটি টাকা ব্যয়ে কুশিয়ারি নদীর ওপর সেতু নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উপযুক্ত ইলেকশন কমিটি বা ইলেকশন কমিশন রাষ্ট্রপতি ঠিক মনে করবেন, যথার্থ মনে করবেন, তার প্রতি আমাদের আস্থা, সম্মান, শ্রদ্ধাবোধ সবই আছে। তিনি যা করবেন সেটাই আমরা মেনে নেব, আমাদের বিরুদ্ধে গেলে
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সময় মতো রাজপথে নামবে এবং তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সফল হবে, এমন দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স রুমে কবি আব্দুল হাই শিকদারের একটি বইয়ের চতুর্থ প্রকাশনা উৎসবে তিনি এ দাবি করেন। ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর গত 8 বছর হামলা, মামলা, গ্রেফতার আর হত্যার পরও তারা রাজপথ ছাড়েনি। সরকার কোন নেতাকর্মীকে আদর্শ থেকে সরাতে পারেনি বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে অন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঠিক করার পরামর্শ দেন। একই সঙ্গে বিএনপিকে সভা সমাবেশ করতে না দেওয়ারও প্রশাসনের সমালোচনা করেন তিনি। কিভাবে ভারতীয় বাহিনী লুটপাট করছে, তারপর সত্যি তাহলে বিজয় অনুগ্রহ করে আর বেশ তাকে বড় দলের অহমিকা ছেড়ে দিতে হবে। এত পণ্ডিত মনে পারছে তা মনে করছেন, তাদের সব দায় দায়িত্ব খালেদা জিয়ার উপরে অর্পণ করে তারা খুব ভুল করছেন। উনাকে ছাড়া বিএনপি চলবে না, এটা এখন সত্য। উনাকে রাস্তায় নামতে হবে। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি সময় মতো, সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, আমার আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। পুরনো গানে নতুন সুরের সংমিশ্রণ ঘটিয়ে যুগের ধারায় বাংলা গানকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ শিশু আকাশের একক সঙ্গীত অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ড. মাহফুজুর রহমান। বিশেষ শিশু হয়েও আকাশের গানের এমন মেধা সবাইকে যেন তাক লাগিয়ে দেয়। এটি মিউজিকের ব্যানারে সঙ্গী হবে আয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন এটি নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় বাংলা গানের সমৃদ্ধ ধারাকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের প্রতি তিনি আহ্বান জানান। উচ্চারণ সঙ্গীত, বাউল সঙ্গীত, অন্যান্য জিনিসগুলি এটা আমাদের নিউ জেনারেশনের কাছে কিন্তু আস্তে আস্তে একদম মুছিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরও কিন্তু বাংলা মিউজিক বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু বেশি দিন টানতে পারবো না। সুতরাং যুগের সঙ্গে পরিবর্তন করে সবকিছু করা উচিত। আমরা এটিএন বাংলা যেটা করি, একটা শিল্পী শুধু তৈরি করি না, আমরা শিল্পীকে প্রতিষ্ঠা করার যতটুকু চেষ্টা আমরা কিন্তু করি। আমরা চাই একটা শিল্পী যুগ যুগ ধরে বেঁচে থাকুক। অ্যালবামের সঙ্গীত পরিচালক সহ শুভার্থী সবার কণ্ঠে ছিল একটি উচ্চারণ, সুরের আকাশে একদিন উজ্জ্বল তারকা হবে এই মেধাবী শিল্পী। সে গান নিয়ে খুব সুন্দর আবেগ নিয়ে গান করে, খুব অল্প সময়ের মধ্যে ও জিনিসটাকে রপ্ত করতে পারে। তো এরকম কনফিডেন্স আসলে খুবই কম দেখেছি। খুব ভালো লেগেছে ওর অ্যালবামটা করতে, যে আমি চেষ্টা করেছি অ্যালবামটাকে সাজানোর। জগতের সবার কাছে শুভাশিস চাইলেন শিল্পী নিজেও। First of all, I'd like to thank Almighty Allah for giving me this opportunity. সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো গান গাইতে পারি। ধন্যবাদ। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আকাশের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে দিতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টে টম লাথমের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে যাচ্ছে নিউজিল্যান্ড। শনিবার তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292, আর বাংলাদেশের চেয়ে এখনো 303 রানে পিছিয়ে তারা। আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা একটু আগে শেষ হয়। এর আগে বাংলাদেশ 8 উইকেটে 595 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। রেকর্ডময় দ্বিতীয় দিনের করা 7 উইকেটে 542 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। 10 রানে থাকা সাব্বিরকে এদিনও ঠিকভাবে সঙ্গ দিতে পারেনি তাসকিন আহমেদ।
এরপর কামরুল ইসলাম রাবিকে সঙ্গে নিয়ে দিনের বাকিটুকু নিরাপদে শেষ করেন সাব্বির রহমান। তিনি 54 রানে অপরাজিত থাকেন, সঙ্গে 6 রানে থাকেন কামরুল। 8 উইকেটে 595 রান ইনিংস ঘোষণা করেন মুশফিক। 2013 সালে লঙ্কানদের বিপক্ষে 638 রানের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিতে নেমে শুরুটাও দেখে শুনে করে নিউজিল্যান্ড। উইকেটে সেট হওয়ার আগে দলীয় 54 রানে জিত রাভিলকে আউট করে বাংলাদেশের ব্রেক থ্রোনে দেন কামরুল। তিনি করেন 27 রান। স্লিপে সাব্বির ক্যাচ না ছাড়লে রাভিলের উইকেটটি তাসকিনের হতো। এরপর ওয়ান ডাউনে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে সঙ্গে নিয়ে ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন টম লাথাম। 77 রানের পার্টনারশিপ বলে উইলিয়ামসন ফেরেন 53 রানে। অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এসে লাথামকে দারুণভাবে সঙ্গে দেন। তাদের জুটিতেও আসে 74 রান। টেলর করেন 40 রান। এদিকে ধারাবাহিক পারফর্ম করে লাথাম তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। তিনি 119 রানে অপরাজিত থাকেন। সঙ্গে আছেন 35 রান করা হেনরি নিকোলস। বাংলাদেশের কামরুল নেন 2 উইকেট। মজুমদার, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সময় হলো বাইজিস্টের বিরতি নেবার। এরপর যা থাকছে: সাংসদ লিটন হত্যা, সন্দেহভাজন জামায়াত নেতা সহ গ্রেফতার 5। দুটি সড়ক দুর্ঘটনায় নিহত 8, আহত 25। দিনের রিমান্ডে যে শীর্ষ কমান্ডার রাজীব। কাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত, মধ্যরাত থেকে যানবাহন নিয়ন্ত্রণ। নির্বাচনী ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ, নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেও মানবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। এবং লাথামের সেঞ্চুরি, স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। বিরতির পর ফিরে এলাম। আপনারা নিউজ আওয়ার দেখছেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিরতির পর ফিরে এসে যে খবরটিতে শুরুতেই নিয়ে যেতে চাই, আজ কিন্তু সাকরাইন উৎসব চলছে। রাজধানী পুরান ঢাকার ফরাসগঞ্জে চলছে সাকরাইন উৎসব। আমরা সাকরাইন বা পৌষ সংক্রান্তির এই উৎসবে বাঙালির ঐতিহ্যের অংশবিশেষ দেখতে চাই। এই কি চলছে সেই সাকরাইন উৎসবে সেই বিস্তারিত খবর জানতে চাই। ফরাসগঞ্জের লালকুঠি থেকে যুক্ত হবেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, কি খবর আছে? আমরা একটু আপনার মাধ্যমে দেখতে চাই সাকরাইন উৎসব কেমন চলছে। আমরা এই মুহূর্তে আছি সূত্রাপুরের শুক্লালপুর লেনে। পুরান ঢাকার সার্বজনীন যে কটি উৎসব পালন করা হয় তার একটি আজকে এখানে চলছে সকাল থেকেই, সাকরাইন উৎসব। সকাল থেকে পুরান ঢাকার পুরো আকাশ ছেয়েছিল শত শত ঘুড়িতে, রং বেরঙের শত শত ঘুড়িতে। ঘুড়ি কাটার উৎসব চলেছে সন্ধ্যা পর্যন্ত, বিকেলের আলো পড়ে যাওয়া পর্যন্ত সেই ঘুড়ি কাটার উৎসব চলেছে। এখন আকাশে ঘুড়ি নেই, তবে আকাশ রঙিন হয়েছে আতশবাজির আলো এবং ফানুসের আলোয়। আর তার সাথে চলছে প্রতিটি ছাদে কোথাও ডিজে প্রোগ্রাম, কোথাও বা কনসার্ট, আর তার সাথে লাইটিং তো আছেই। সার্বজনীন যে কটি উৎসবের কথাই আমরা বলি, সাকরাইন তার মধ্যে আসলে একটি। মানে সকাল থেকে আসলে ঘুড়ি কাটার পরে সেই ঘুড়িগুলো যারা ধরেছেন, ঘুড়ির মালিক তারাই হয়েছেন। এবং প্রতিটি ছাদে যে আসলে যে উৎসবটা চলছে, এখানে প্রত্যেকটি বয়সের মানুষের আসলে এখানে দেখা মিলছে। সবাই সবার মতো করে উৎসবটা পালন করছে। আমাদের এই ঐতিহ্য যেটি যে পৌষ সংক্রান্তি, নতুন চালের পিঠে এবং পায়েস দিয়ে খেয়ে দিন শুরু, এবং তারপরে এই নাটাই আর ঘুড়ি উড়িয়ে সারাদিন যে আনন্দ
আনন্দ উৎসব সেটা এখনো আছে, এই ঐতিহ্যটা এখনো কিছুটা হলেও ধরে আছে। তবে শহরে যেমন শীত কমেছে সেরকম কিছুটা পরিবর্তনে এসেছে আসলে আমাদের এই অনুষ্ঠানগুলো করার। এখন শহরে যেটা হয় সকাল থেকে ছুটি কাটার উৎসব শেষে এখন স্থানীয় যারা আছেন তারা আসলে মেতেছেন ডিজেতে এবং কোথাও কোথাও হচ্ছে কনসার্ট, এবং উৎসব যে কত রঙিন হতে পারে সেটা আসলে এখানে আসলেই বোঝা যায় যে কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে সার্বজনীন একটা উৎসব পালন করা যায়। আমি ডিজেতে গিয়ে যেতে চাই, এখানে আসলে সব বয়সের সব মানুষের অংশগ্রহণ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিশোর জাহানের মাধ্যমে কিন্তু দেখে নিলাম পুরনো ঢাকার যে ঐতিহ্য, এই সাকরাইন উৎসব, বাঙালি যে উৎসবে পার্বণে কিভাবে মেতে ওঠে সেই খবর কিশোর জাহান আমাদেরকে এতক্ষণ জানাচ্ছিলেন। এর পরের খবরে যেতে চাই। পাঠ্যপুস্তকে থাকা ভুল সংশোধন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা ঢোকানো হয়েছে বলে অভিযোগ করে অনলাইন অ্যাক্টিভিস্টরা এই আহ্বান জানান। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার দাবি জানান তারা। সেই সঙ্গে ফোরাম নেতারা বলেন, তথ্য বিকৃতি ও বাক্য গঠনের ভুল শুধু অদক্ষতাই নয়, অমার্জনীয় অপরাধ। এছাড়া সুকৌশলে সাম্প্রদায়িক মনোবৃত্তির অনুপ্রবেশ ঘটিয়ে হেফাজতে ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে জামায়াত নেতা মাহবুবুর রহমান বাবলু সহ আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই নিয়ে এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 18। শনিবার গ্রেফতারের পর তাদেরকে সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবলু ছাড়া অন্যদের নাম পরিচয় এখনো জানায়নি পুলিশ। 31 ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন সরকার দলীয় সংসদ সদস্য লিটন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় লিটনের বোন তামিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত 4-5 জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। জানাবো দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার খবরগুলি। কুমিল্লার দাউদকান্দি ও সাভারের আশুলিয়া সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন আরো 25 জন। ভোর 5টার দিকে নীলফামারীর ডিমলা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিমলাতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত এবং 25 জন আহত হয়। আহতদের ঢাকার হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়। এদিকে সকালে আশুলিয়া নিরিবিলি এলাকায় শিশু মরিয়মকে নিয়ে অটোরিকশায় নবীনগর যাচ্ছিলেন তার মা বাবা। নিরিবিলি এলাকায় পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মা বাবাকে ঢাকা পঙ্গু হাসপাতালে আনা হলে সেখানে বাবারও মৃত্যু হয়। এবার এসআইবিএল বাণিজ্য সংবাদ। ছুটির দিন শনিবারেও জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আগতদের সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে বেচাকেনাও। আমাদের সহকর্মী শফি ইব্রাহিম জানাচ্ছেন, এবার দেশি ইলেকট্রনিক্স দ্রব্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন এবং পাশাপাশি আজকে সরকারি ছুটির দিন হওয়ায় এরই মধ্যে মেলায় দর্শনার্থী অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এবারে মেলায় দর্শনার্থীরা মূলত দেশীয় ইলেকট্রনিক্সের পণ্যের প্রতি বেশি আকর্ষণ দেখাচ্ছেন, কারণ দেশীয় ইলেকট্রনিক্সের পণ্যগুলোতে প্রায় প্রত্যেকটি পণ্যের মধ্যে নগদে কিনলে আসলে 3-4 হাজার টাকা করে ছাড় আছে। এছাড়া ফ্রি হোম সার্ভিস তো আছেই। মোবাইল এবং অন্যান্য আইটেমগুলো বেশ দেখছেন। আর যেহেতু আজকে 14তম দিন, তাই এরই মধ্যে আসলে মেলার সবগুলো দোকান ওপেন হয়ে গেছে, মোটামুটি সব স্টলই। তাই ক্রেতারা তাদের ঘুরে ফিরে আসলে তাদের পছন্দের জিনিসটি কিনতে
পারছেন। তবে যেমনটি বলছিলাম, আজ সরকারি ছুটির দিন, তাই এরই মধ্যে দর্শনার্থীদের ভিড় আসলে লক্ষ্য করার মতো। তারপরেও আসলে যত বেশি সময় ঘুরবে তত বেশি আসলে দর্শনার্থীরা মেলায় দেখা যাবে। এবং এবারে মেলায় নিরাপত্তার ব্যাপারটি আসলে দর্শনার্থীরা যেমনটি আমাদেরকে বলেছেন, এবারে মেলার নিরাপত্তার বিষয়টি অন্যান্য মেলার তুলনায় আসলে বেশ উল্লেখ করার মতো। এবং পাশাপাশি দেশি বিদেশি সকল স্টলগুলো আসলে তারা দেখে তাদের পছন্দের জিনিসটি কিনতে পারছে। আরো একবার বাইজিস্টের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নিরাপত্তা দেবে 23,000 কর্মী।